আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগতম। খ্যাতিমান ডিরেক্টর মহসিন মকমল বাফের একাধিক আন্তর্জাতিক পুরস্কার পাওয়া সিনেমা দ্য প্রেসিডেন্ট। আজকে আমরা এই মুভিটির বাংলা এক্সপ্লেইন করব। ফ্রান্সে এই সিনেমাটি দেশের ও দেশের বাইরে থেকে আমরা বাংলাদেশি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, শীতে ঝোলানো হবে কারণ তারা দেশের শান্তি নষ্ট করছিল। প্রেসিডেন্ট তার অফিসে বসে আসামিদের ফাঁসির আদেশে সই করছেন। সাথে রয়েছে প্রেসিডেন্টের প্রিয় নাতি। প্রেসিডেন্টের তার নাতিকে ভবিষ্যতের উত্তরসূরি বানাতে চান। নাতিকে তাই সব সময় সাথেই রাখেন। নাতি বলল, মহামান্য, আমি আইসক্রিম খেতে চাই। প্রেসিডেন্ট মুচকি হেসে বলে, এখন না, তুমি সুস্থ হলে আমি আইসক্রিম কিনে দেব। কিন্তু নাতি কিছুতেই মানতে চায় না, সে শুধু আইসক্রিম চায়। প্রেসিডেন্ট সেই সই করা শেষ করলেন। ম্যাজিস্ট্রেট বললেন, স্যার, ফাঁসির আসামির মধ্যে একজনের বয়স মাত্র 16 বছর। একে ফাঁসি দিলে মানবাধিকার সংস্থাগুলো কঠোর সমালোচনা করবে। এতে আমরা বিপদে পড়ব। প্রেসিডেন্ট বললেন, আজকে যদি এই হারামজাদাকে ফাঁসি না দেই, ভবিষ্যতে অন্য হারামজাদা বিদ্রোহ করে বসবে। প্রেসিডেন্ট তার নাতিকে কোলে নিয়ে বসেন। ম্যাজিস্ট্রেটকে বিদায় করে তার নাতিকে নিজের পজিশনে গুরুত্ব বোঝান। নাতি যেহেতু ছোট, তাই তা আবার সব লাইট জ্বালিয়ে দেয়। প্রেসিডেন্ট বলে, কি খুশি তো? নাতি বলে, হ্যাঁ খুশি। আচ্ছা, তাহলে আরও কমান দাও। নাতি বলে, লাইট বন্ধ করো। এবার প্রেসিডেন্টের অফিস সহ সব অন্ধকার হয়ে যায়। নাতি বলে, এবার লাইট জ্বালাও। তবে লাইট জ্বালায় না। নাতি আবারও বলে, লাইট জ্বালাও। তবুও কেউ লাইট জ্বালায় না। এবার প্রেসিডেন্ট টেলিফোন নিয়ে ধমক দেয়, কি হচ্ছে? এখনও লাইট জ্বালাও। তবুও কেউ লাইট জ্বালায় না। এবার প্রেসিডেন্ট রেগেই যায়, কিরে শুনতেছিস না? লাইট জ্বালা। তাড়াতাড়ি বলা মাত্রই দূর থেকে বুলেটের শব্দ শোনা যায়। প্রেসিডেন্ট তার কর্মচারীকে ডাকতে থাকেন, কিন্তু কেউ সাড়া দেয় না। গোলাগুলি আর বিস্ফোরণ বেড়েই চলেছে। শহরের জায়গায় জায়গায় গুলি হচ্ছে। গোলাগুলির আলো প্রেসিডেন্টের মুখে এসে ধাক্কা দিচ্ছে। প্রেসিডেন্ট ভয় ও অবিশ্বাস নিয়ে শহরের এই অচেনা রূপ দেখতে থাকে। পরের দিন প্রেসিডেন্ট 2 মেয়ে ও স্ত্রী সহ রয়্যাল প্যালেস থেকে বের হয়ে, সবার মধ্যে উৎকণ্ঠা ও দুশ্চিন্তার ছাপ। নাতির সাথে আছে তার খেলার সাথী মারিয়া। সিঁড়ি দিয়ে নামতে নামতে তার খেলার সাথী মারিয়াকে একজন কর্মচারী রেখে দেয়। মেয়ে কোনো এক মেয়েলি বিষয় নিয়ে ঝগড়া করতে শুরু করে। প্রেসিডেন্ট বলে, তোমরা ঝগড়া বন্ধ করো, জনতার উদ্দেশ্যে হাত নাড়তে থাকো আর ড্রাইভার রেডিও অন করে দাও। রেডিওতে অনবরত প্রেসিডেন্টের সুনাম চলতে থাকে। পিএস তাড়াতাড়ি প্রেসিডেন্টের কাছে চলে আসে। পিএসকে গুলি করতে পারলে প্রেসিডেন্টের ওপরে গুলি চালাতে পারে। তাড়াতাড়ি গাড়ি ঘোরাতে বলে। সৈনিকরা গাড়ির পেছন থেকে গুলি করতে থাকে। ড্রাইভারের দক্ষতায় প্রেসিডেন্টকে গাড়ির পালিয়ে যেতে সক্ষম হয়। পিএস গুলি খাবার পর বলে, আমি সারা জীবন আপনার হয়ে কাজ করে গেছি। আশেপাশে সবাই এখন আমার শত্রু। আমার কিছু হলে আমার ছেলের 1 বছর বয়স মাত্র, তাকে আপনি দেখে শুনে রাখবেন। প্রেসিডেন্টের নাতি একজন মানুষকে মরতে দেখে ভয় পেয়ে যায়। প্রেসিডেন্ট তাকে ক্যাপ দিয়ে মুখ ঢেকে রাখতে বলে। তার ড্রাইভারকে বলে রেডিও অন করে রাখতে। গাড়ি চলতে চলতে একটা গ্রামে এসে পেট্রোল শেষ হয়ে যায়। একটা ভেড়ার পালের সামনে এসে ড্রাইভার গাড়ি থামায়। প্রেসিডেন্ট ড্রাইভারের সাথে ভেড়াগুলোকে তাড়াতে থাকে। এদিকে এক বাইকে স্বামী স্ত্রী যাচ্ছিল। ড্রাইভার তাদের বন্দুক তাক করে গাড়িতে বসিয়ে দেয় এবং বাইকটি নিয়ে পালাতে চায়। স্বামী স্ত্রী গাড়িতে বসে রেডিওতে শুনতে পায়, দেশের স্বৈরাচারীর পতন হয়েছে। স্বৈরাচারী দেশ ছেড়ে পালাতে ব্যর্থ হয়েছে। লোকজন তাকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারলে $1 লক্ষ পুরস্কার দেওয়া হবে। প্রেসিডেন্ট তার ড্রাইভারের সাথে নাতিকে নিয়ে মোটরসাইকেল করে পালাতে থাকে। রাস্তায় নাতির টয়লেট পেয়ে যায়। সে বলে, আমি টয়লেটে যাব। প্রেসিডেন্ট তার নাতিকে নিয়ে ভাঙ্গা একটি ঘরে যায়। সেখানে কোনো টয়লেট নেই। প্রেসিডেন্টের নাতি বলে, এখানে কোনো টয়লেট নেই কেন? প্রেসিডেন্ট বলে, এছাড়া কোনো উপায় নেই, তুমি এখানেই কোনো এক জায়গায় বসে পড়ো।
এদিকে ড্রাইভার মনে মনে সে প্রেসিডেন্ট ও নাতিকে রেখে বাইক স্টার্ট দিয়ে পালিয়ে যায়। তা দেখে প্রেসিডেন্ট দূর থেকে শ্যুট করে, কিন্তু গায়ে লাগাতে পারে না। ড্রাইভার পালিয়ে যায়। প্রেসিডেন্ট নাতিকে নিয়ে কোনো মতে ছুটতে থাকে। এ সময় আমরা দেখি প্রত্যন্ত একটি গ্রামের দৃশ্য, যেখানে একটি বৃদ্ধ নাপিত চুল কাটছিল। প্রেসিডেন্ট আবার চুল কাটতে বসে এবং নাপিতকে বলে, এত সময় নাই, তাড়াতাড়ি রেজার নিয়ে মাথা কামিয়ে দাও। এদিকে প্রেসিডেন্টের নাতির ক্ষুধা পেয়ে গেছে, টেবিলে চা আর রুটি দেখে খেতে যায়। তখন তার মনে পড়ে রয়্যাল প্যালেসের খাবারের কথা। সেখানে তার জন্য খাবার বা পানি এনে দিলে যেই এনেছে তাকে খেয়ে টেস্ট করে দিতে হতো। সে যদি খায় তাহলে সেই খাবার খাওয়া যাবে, অন্যথা সেটা খাওয়া যাবে না। নাপিতের ছেলে ও নাতি একসাথে চা ও শক্ত রুটি খেতে থাকে। বাইরে হঠাৎ গুঞ্জন শোনা যায়। প্রেসিডেন্ট জানলা দিয়ে বাইরে দেখে শত শত মানুষ প্রেসিডেন্টকে খুঁজতে বের হয়ে গেছে। তার আরও আগেই অবস্থান ত্যাগ করা উচিত ছিল, তাহলে এই অবস্থায় আসতে পারতো না। প্রেসিডেন্ট বলে, আমাকে কিছু টাকা ধার দে। নাপিত বলে, আমি সারাদিন কোনো কাস্টমার পাইনি, আমার কাছে কোনো টাকা নেই, বিশ্বাস করুন। প্রেসিডেন্ট নাপিতকে শাসাতে থাকে। নাপিতের কাছ থেকে আলগা চুল লাগিয়ে নাতিকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। আকাশে হেলিকপ্টার এখন আর আমাদের না, শত্রুপক্ষ। এরা আমাদের মারতে এসেছে। মনোযোগ দিয়ে ভেড়া তাড়াতে থাকো। আর্মির হাত থেকে বেঁচে ওরা একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়। রেডিওতে ঘোষণা দেওয়া হচ্ছে, অ্যাটেনশন অ্যাটেনশন। কিছুক্ষণ আগে এক নাপিত ও তার ছেলেকে পাওয়া গেছে। তারা প্রেসিডেন্টকে সাহায্য করায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রেসিডেন্ট তার নাতিকে টায়ারের ভিতর বসিয়ে দিয়ে বলে, লুকিয়ে থাকো, আমি আসার আগ পর্যন্ত কোথাও যাবে না। প্রেসিডেন্ট চারপাশে দেখে নিয়ে এক বাড়ির ভেতর ঢুকে পড়ে। নাতি টায়ারের ভেতর বসে থাকতে থাকতে দেখে একটা হেলিকপ্টার আসছে। সে মাথা উঁচু করে দেখে, রাস্তায় দেখে একদল মানুষ হেঁটে যাচ্ছে। সবার পেছনে ছোট একটা বাচ্চা, দেখতে অনেকটা তার ফ্রেন্ড মারিয়ার মতো। সে তাকে মারিয়া বলে ডাক দিয়ে ফেলে। মেয়েটা তাকিয়ে আবার চলে যায়। নাতি সব ভুলে গিয়ে মারিয়ার পেছন হাঁটতে হাঁটতে পাথর কারখানায় চলে আসে। সেখানে বয়স্ক মহিলা তাকে ধমক দেয়, কিরে, কাজ করিস না কেন? নে নে, পাথর ধর। প্রেসিডেন্ট একটা বস্তায় কাপড় ও একটা গিটার নিয়ে বের হয়। একটা ছোট্ট ছেলে এসে বলে, মা চোর আসছে, আমরা জামা কাপড় সব নিয়ে গেল। প্রেসিডেন্ট তার বাচ্চাকে ধমক দিয়ে এবং ধাক্কা দিয়ে ভেতরে পাঠিয়ে দেয়। নাতির কাছে এসে দেখে নাতি নেই। নাতিকে খুঁজতে খুঁজতে পাথর কারখানার দিকে চলে আসে। দেখে তার নাতি পাথর টানার কাজ করছে। এখানে দেয়ালে এখনও তার ছবি টাঙ্গানো আছে। প্রেসিডেন্ট তার নাতিকে গোয়াল ঘরে নিয়ে আসে। নাতি বলে, মহামান্য, আমি টায়ার্ড, আমরা কখন প্যালেসে ফেরত যাব? প্রেসিডেন্ট নাতিকে বলে, এটাই তোমার রয়্যাল প্যালেস। নাতি বলে, আমার এখানে ভয় লাগছে, শীত লাগছে, এখানকার কর্মচারীকে লাইট জ্বালাতে বলো। নাতি কমান্ড দেয়, লাইট জ্বালাও। প্রেসিডেন্ট নিজেই কাঠ দিয়ে মাটির চুলায় আগুন ধরায়। আগুনের কাছে বসে শীত কমে যায়। নাতিকে চুরি করে আনা জামা কাপড় পরিয়ে দেয়। নাতির মন ভালো করার জন্য বলে, আমি সুর করে। প্রেসিডেন্ট গিটার নিয়ে বাজানো শুরু করে। তালে তালে নাতি নাচতে থাকে। নাতির মনে পড়ে তার রাজপ্রাসাদের কথা, মারিয়ার সে এভাবে নাচত। একবার নাচ শেষে মারিয়া তাকে পাঞ্জা খেলার জন্য আহ্বান জানায়। সেখানে মারিয়া জিতে যায়, কিন্তু ট্রেনার মারিয়াকে হারিয়ে দিয়ে মারিয়ার মন খারাপ করে দেয় এবং মারিয়া চলে যায়। তখন নাতি পেছন পেছন ঘুরতে থাকে। সে কল্পনা থেকে বর্তমান অবস্থায় ফিরে আসে। প্রেসিডেন্টকে বলে, আজকে থেকে কেউ যদি জিজ্ঞাসা করে তোমরা কারা, বলবা আমরা স্ট্রিট মিউজিশিয়ান, রাস্তায় গান গেয়ে বেড়াই। যখনই আমি কিছু বাজাতে শুরু করব, তুমি নাচতে থাকবা। এটা দেখে সবাই থালায় টাকা দেবে। নাতি বলে, মহামান্য, এই খেলা খেলতে আমার বোরিং লাগছে, আমি টায়ার্ড হয়ে গিয়েছি। প্রেসিডেন্ট খুব রাগ করে ফেলে, বলে আমাকে আর মহামান্য বলবে না, আমি আর প্রেসিডেন্ট না, আর তুমিও রয়্যাল হাইনেস না, আমি তোমার দাদা আর তুমি আমার নাতি।
নাতি বলে, এটা আমরা কেন করব? এটা না করলে আমাদের শত্রুরা আমাদের খুঁজে বের করে আমাদের মেরে ফেলবে। নাতি বলে, আমাদের শত্রু কে? প্রেসিডেন্ট বলে, সবাই, এমনকি গতকালকের বন্ধু আজকের শত্রু। প্রেসিডেন্ট ময়লা গুঁড়ো করে নাতির নিজেকে মাখাচ্ছিল আর নাতিকেও মাখিয়ে দিচ্ছিল। নাতি বলল, মহামান্য, আমি মারিয়াকে মিস করছি। আমরা কখন প্রাসাদে ফিরে যাব? প্রেসিডেন্ট বলে, তোকে কতবার বলেছি আমাকে মহামান্য বলবে না? তুই কি চাস আমরা মারা যাই? এই যে হেলিকপ্টার যাচ্ছে, তুই কি শুনতে পাচ্ছিস না? তুই কি চাস ওরা আমাদের গুলি করে মারুক? নাতি কাঁদতে কাঁদতে বলে, আমি মারিয়াকে মিস করছি। মারিয়া আবার কি? কোনো মারিয়া নাই। নাতির মনে পড়ে তার রয়্যাল প্যালেসের সেই দিনগুলির কথা। ট্রেনার তাকে প্রেসিডেন্টের ছবি দেখিয়ে বলতো, দাদা, তোমরা সবাই দেখলা? মেয়েটা আর্মিদের সামনে গিয়ে সবাইকে বলতে থাকে, আমাকে গুলি কর, আমাকে গুলি কর। প্রেসিডেন্ট দেখতে পায় আর্মিরা গুলি করে তাকে মাটিতে ফেলে দিল। চেকপোস্ট। রেডিওর বক্তব্য শুনে গাড়ির এক যাত্রী উত্তেজিত হয়ে পড়ে। সে বলে, ফালতু একটা প্রেসিডেন্ট, সে ধনী গরিব কারো জন্য পজিটিভ না। এত কষ্ট সে আমাদের দিল, আল্লাহ যেন তার বিচার করে। প্রেসিডেন্ট বসে বসে এসব শোনে। গাড়ি চলতে চলতে একটা লাশের সাথে ঝাঁকি খায়। ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। সামনে আরও 2টা লাশ পড়ে আছে। প্রেসিডেন্ট আর ড্রাইভার মিলে তাড়াতাড়ি লাশগুলো সরিয়ে নেয়। এরপর প্রেসিডেন্ট নিজে ড্রাইভারের সিটে। স্ত্রী বলে, আমার বাচ্চার বয়স 6 মাস, আমি বিয়ে করে ফেলেছি। লোকটা দাঁড়ানো থেকে ধপ করে বসে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ক্ষেতের ধান কাটানের নিড়ানি দিয়ে নিজের গলায় ঢুকিয়ে আত্মহত্যা করে। তাকে পাহাড়ে কবর খুঁড়ে সমাহিত করা হয়। এই প্রথম আমরা স্ক্রিনে তার স্ত্রীকে দেখতে পাই। মেয়েটা সত্যিই তাকে ভালোবাসতো, কিন্তু স্বৈরাচারী এই অভাবের দেশে একটা বিধবা তরুণী টিকে থাকা যে কতটা বিপদের তা শুধু ভুক্তভোগী বুঝতে পারে। তারপর এবং প্রেসিডেন্টকে খুঁজে পায়। প্রেসিডেন্টকে নিয়ে টানাটানি। একবার তার সিদ্ধান্ত আসে, প্রেসিডেন্ট আর তার নাতিকে সমুদ্রের পাড়ে দাঁড় করিয়ে গুলি করে মারবে। প্রেসিডেন্টকে নিয়ে টানাটানি পড়ে যায়। সৈনিকরা যখন গুলি করতে যাবে তখন এক মহিলা এসে প্রেসিডেন্টকে খুব গালমন্দ করে এবং বলে, আমার ছেলেকে এই জালেম ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল আমার সামনেই। ওকে গুলি করে মারলে ওর শাস্তি কম হবে। আগে ওর চোখের সামনে ওর নাতিকে ফাঁসি দেওয়া হোক, তারপর ওকে ফাঁসি দেওয়া হবে। এটা শুনে সৈনিকরা ঘোড়ার গাড়িতে ফাঁসির মঞ্চ প্রস্তুত করে নাতিকে ফাঁসি দিতে গলায় দড়ি লাগিয়ে দেয়। তখন একটা লোক এগিয়ে আসে। আপনারা জানেন যে এই লোকটাকে আমরা আগেও যেভাবে প্রেসিডেন্টের উপর ক্ষেপে আছে, কখন কি হয়ে যায় কেউ ঠিক করে না। একজন কুড়াল নিয়ে এগিয়ে আসে, প্রেসিডেন্টকে লাথি মেরে একজন ফেলে দেয়। আর এই মাথার দাম তো $1 মিলিয়ন, পুড়িয়ে ফেললে তো পাওয়া যায় না। সবচেয়ে ভালো হয় আমরা তাকে পিস পিস করে কেটে সবাই তাহলে কিছু না কিছু টাকা পাবো। সে যখন কোপ দিতে যে রেডি হয় তখন গণতন্ত্রকামী সেই লোকটা প্রেসিডেন্টের পাশে এসে শুয়ে পড়ে। বলে, ওকে কাটতে হলে আগে আমাকে কাটতে হবে। আমি একটার পর একটা প্রতিহিংসার খুন হতে দেব না। লোকটা রেগে গিয়ে বলে, তাহলে কি আমরা ওকে ছেড়ে দেব? গণতন্ত্রকামী লোকটি চোখে পানি চলে আসে। সে বলে, চলো, তাকে আমরা নাচাই, সে নৃত্য করবে। কিন্তু তার কথা শুনে কেউ সন্তুষ্ট হয় না। প্রেসিডেন্টকে কেটে ফেলার জন্য সে কুড়াল উঁচু করে। তখনই সমুদ্রের পার থেকে বৃদ্ধ গায়কের গান